কিন্তু পুরো মানে সময়কাল জুড়ে 2024-এর আগস্টের পর থেকেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তুলছে, কিন্তু যেহেতু ওই পক্ষের রাজনীতিকে একটা বিরাট অংশের মানুষ অনুমোদন করে না, কাজেই তারা তখন বিএনপির এই সমালোচনায় তাদের সঙ্গে গলা মেলাতে পারে না। কিন্তু সংবাদ মাধ্যমে রুমিন ফারহানা তখন হয়ে ওঠেন সারা বাংলাদেশে বিএনপি কি করছে সেটার সবচেয়ে বৈধ সমালোচনাকারী। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভের পরেই তাই এটা পরিষ্কার করেন যে তিনি বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ এরকম একটা চাঁদাবাজ সন্ত্রাসী দলের ভেতরে তিনি ফিরতে চান না। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি দিনের সবচেয়ে আলোচিত খবর হয়ে উঠেছে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেত্রী রুমিন ফারহানা, যিনি বিএনপি থেকে বহিষ্কৃত হবার পর স্বতন্ত্র নির্বাচন করে বিরাট বিজয় লাভ করেছেন। সেই রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকা সরাইলে শহীদ মিনারে 12টা 1 মিনিটে ফুল দিতে যাওয়ার পর সেখানে তিনি বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে ফুল দিতে পারেননি, তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলা হয়েছে। এবং এরপর রুমিন ফারহানার সমর্থক নেতা কর্মীরা গিয়ে ঢাকা সিলেট মহাসড়ক এর প্রতিবাদে কয়েক ঘন্টা অবরোধ করে রেখেছেন। এই যে রুমিন ফারহানা, যার পিতা অলি আহাদ একজন ভাষা সৈনিক ছিলেন, তিনি বিএনপি ক্ষমতাসীন বিএনপির নেতা কর্মীদের বাধার মুখে ফুল দিতে যেতে পারলেন না শহীদ মিনারে, এই খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সংবাদ মাধ্যমে সবচেয়ে আলোচিত খবরে পরিণত হয়েছে 21শে ফেব্রুয়ারি তারিখে। দেখেন, এই যে রুমিন ফারহানা পরিণত হয়েছেন, অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে বাংলাদেশের একমাত্র বিরোধী দলীয় মুখ, বিরোধী দলীয় নেতা, একক বিরোধী দলে পরিণত হয়েছেন রুমিন ফারহানা। কারণ বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ 12ই ফেব্রুয়ারির নির্বাচনে এমন একটা পরিস্থিতিতে অংশ নিয়েছেন কিংবা নেন নাই, যখন তারা যে মধ্যপন্থার রাজনীতি অনুসারী, তারা আওয়ামী লীগের যে সেকুলার ধর্মনিরপেক্ষ রাজনীতির অনুসারী, তারা সেখানে একদিকে যারা ভোটে অংশ নিতে গেছেন তারা অনেকেই বিএনপিকে বাছাই করেছেন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তারা যে অংশটিকে ধর্মভিত্তিক ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী বলে মনে করে, সেই গোষ্ঠীটির থেকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রকে বাঁচাতে অন্যদিকে তাদের পক্ষে এই সরকারের বিরোধিতায় সমালোচনায়, মানে তারেক রহমান সরকারের বিরোধিতায় সমালোচনায় কোনোভাবেই তাদের পক্ষে জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির পাশে গিয়ে দাঁড়ানো সম্ভব না। তারা কিছুতেই যেহেতু জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামীর রাজনীতিকে গ্রহণ করতে পারেন না, কাজেই একদিকে যেমন তারেক রহমানের সরকার তাদেরকে উদ্ধার করেছেন, তাদেরকে একরকমের রক্ষা করেছেন, বাংলাদেশকে একটা চরমপন্থায় যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন, ঠিক তেমনি ভাবেই তারা যে বিরোধী দলটার চেহারা দেখতে চান সংসদে, রাজপথে, তার সঙ্গে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির মেলে না। এই দলটি একদিকে যেমন মানে তাদের বিপদটা হচ্ছে বাংলাদেশের এই অংশের রাজনৈতিক সমর্থক নেতাকর্মীদের বিপদ হয়েছে, যে এরা একদিকে যেমন চান যে বিএনপি বর্তমান ক্ষমতাসীন দল জামায়াতে ইসলামীকে শায়েস্তা করুক, জাতীয় নাগরিক পার্টিকে শায়েস্তা করুক, প্রয়োজনে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে শহীদ মিনারে উঠতে না দিক, শহীদ মিনারে যাওয়া আটকাক, তারা যুদ্ধাপরাধীদের দল বলে, তাদের ভাষায় তারা রাজাকারের দল বলে। কিন্তু অন্যদিকে তারা একটা সমালোচনা বিরোধিতার মধ্যে রাখতে চান বিএনপি সরকারকে, কারণ বিএনপি সরকারও আসলে তাদের আপন সরকার নয়, তাদের প্রথম পছন্দের রাজনৈতিক গোষ্ঠী যেমন নয়, তেমনি তারা মনে করেন বিএনপি সরকারকে নানা কারণে সমালোচনা করা দরকার, কিন্তু তারা তাদের কোনো রাজনৈতিক শক্তি বা গোষ্ঠী সংসদে, রাজপথে, পুরো রাজনৈতিক পরিসরের কোথাও 2024-এর আগস্টের পর থেকে খুঁজে পাচ্ছেন না। রুমিন ফারহানা এককভাবে এত বড় দোর্দণ্ড প্রতাপশালী বিএনপি দলের বিপক্ষে দাঁড়িয়ে ব্রাহ্মণবাড়িয়ার মতো অত্যন্ত রক্ষণশীল এলাকায়, তার বাপের এলাকায় ফিরে গেছেন, যে এলাকায় একসময় তাকে বিএনপি নেতারা বলেছেন তিনি অতিথি, তিনি বিদেশি, সেই এলাকায় ফিরে গিয়ে তিনি রাজনৈতিকভাবে এমন সামর্থ্য শক্তি অর্জন করেছেন যে তিনি
এককভাবে রাজনৈতিক প্রচারণা চালিয়ে গেছেন। পুরো নির্বাচনী প্রচারের সময়টায় তিনি শাড়ি পরেছেন, টিপ পরেছেন, গ্রামের মানুষের সঙ্গে মিশেছেন। বিএনপি শুধুমাত্র তাকে সমর্থন দেওয়ার কারণে 200-র বেশি নেতাকর্মীকে বহিষ্কার করে দিয়েছে, কিন্তু বিএনপি এমনকি তার দল সামাল দিতে পারেনি। রুমিন ফারহানার জনপ্রিয়তার কাছে ওই 200 বহিষ্কৃত নেতাকর্মীও দল ছেড়ে বরং তার সাথে থেকেছেন। বিএনপির সকল নিষেধাজ্ঞা, সকল রকমের বাধাকে তুচ্ছ করে রুমিন ফারহানা বলেই গেছেন তিনি স্বতন্ত্র দাঁড়াবেন, তিনি স্বতন্ত্র দাঁড়িয়েছেন। বিএনপির নেতাকর্মী সমর্থকদের সমর্থন পেয়েছেন, সেখানকার নারীরা তাকে ব্যাপক হারে সমর্থন দিয়েছেন, সেখানকার শ্রমজীবী মানুষ সমর্থন দিয়েছেন। এবং প্রথম আলোর যে বিশ্লেষণ কি কারণে জয় পেলেন রুমিন ফারহানা, সেই বিশ্লেষণে প্রথম আলো বলছে রুমিন ফারহানার জয়ের পেছনে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরও ভূমিকা ছিল। তারা অনেকেই মামলা হামলা অত্যাচারে বিপর্যস্ত, তারা ভোট দিতে না পারলেও তাদের পরিবার পরিজনকে রুমিন ফারহানার পাশে দাঁড়াতে ভোট দিতে বলেছেন। এই যে পুরো এই সবগুলো পক্ষ যারা বাংলাদেশের রাজনীতিতে নারীকে দেখতে চায়, যারা বাংলাদেশের রাজনীতিতে আসলে মানে দলের সর্বোচ্চ পর্যায়ে কোনোদিন নারী যেতে পারবে না, নারী সবসময় সংরক্ষিত নারী আসনে নির্বাচন করবে, এরকম মেনে নেওয়া নারী চায় না, যারা বাংলাদেশের রাজনীতিতে প্রকৃতপক্ষেই উচ্চকণ্ঠ নিজের মতামত প্রকাশকারী শাড়ি পরা টিপ পরা নারীকে দেখতে চান, তাদের একেবারে প্রিয় মুখ, তাদের যে রাজনৈতিক মানে আদর্শ লক্ষ্য উদ্দেশ্য তার প্রতীক হয়ে উঠেছেন রুমিন ফারহানা। সে কারণেই এই যে রুমিন ফারহানাকে বিএনপির নেতাকর্মীরা বাধা দিয়েছে শহীদ মিনারে ফুল দিতে যেতে, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে মানুষ সোচ্চার হয়ে উঠেছেন। রুমিন ফারহানা সাংবাদিকদের কাছে বলেছেন যে বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ হবে, এবং তার মানে তিনি কিন্তু জামায়াতে ইসলামী যা বলছে, জাতীয় নাগরিক পার্টি যা বলছে তাই বলছে। জাতীয় নাগরিক পার্টিও বলছে নির্বাচনের দিন থেকেই যে তাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, জামায়াতে ইসলামী বলছে তাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, লুটপাট হচ্ছে, নারীদের ধর্ষণ করা হচ্ছে। কিন্তু সংবাদ মাধ্যম, মূলধারার সংবাদ মাধ্যম যেমন সেগুলো সত্য কি মিথ্যা সেসব বিবেচনায় সময় দিচ্ছে, কিংবা সেসব অভিযোগকে তেমন গুরুত্ব দিচ্ছে না। মানে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী হালে পানি পাচ্ছে না তাদের নির্বাচন পরবর্তী সহিংসতা বিভিন্ন অভিযোগে। রুমিন ফারহানা কিন্তু সেই একই অভিযোগ তুলছেন, কিন্তু রুমিন ফারহানার এই যে বিএনপির নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে সারা দেশে, এই অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। রুমিন ফারহানা এমনকি নির্বাচনে বিজয়ী হওয়ার দিনেও তিনি যখন প্রথম আলোতে সাক্ষাৎকার দিচ্ছেন, তখন তিনি বলেছেন যে একদিকে যেমন বিএনপি থেকে তিনি জিতছেন এটা টের পাওয়ার পরেই তার সঙ্গে যোগাযোগ করা শুরু হয়েছিল যে তিনি দলে যদি আবারও ফিরতে চান, যোগাযোগ করতে চান, তাহলে হয়তো এমনকি মন্ত্রীপদও পেতে পারেন। রুমিন ফারহানা সংবাদ মাধ্যমকে বলেছেন যে তিনি একদিকে যেমন বলেছেন যে তিনি মন্ত্রীপদ পেলেও বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ বিএনপি যেরকম একটা চাঁদাবাজ দল, অত্যাচারী দলে পরিণত হয়েছে, এইরকম একটা চাঁদাবাজ অত্যাচারী দলে তিনি ফিরতে চান না। মানে বিএনপির ব্যাপারে এতটাই তিনি সোচ্চার হয়ে উঠেছেন, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার পর বিএনপি থেকেই কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাশা করছিলেন। আর বিএনপির বিরুদ্ধে এই চাঁদাবাজির অভিযোগ, সন্ত্রাসের অভিযোগ কিন্তু পুরো মানে সময়কাল জুড়ে 2024-এর আগস্টের পর থেকেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি তুলছে। কিন্তু যেহেতু ওই পক্ষের রাজনীতিকে একটা বিরাট অংশের মানুষ অনুমোদন করে না, কাজেই তারা তখন বিএনপির এই সমালোচনায় তাদের সঙ্গে গলা মেলাতে পারে না। কিন্তু সংবাদ মাধ্যমে রুমিন ফারহানা তখন হয়ে ওঠেন সারা বাংলাদেশে বিএনপি কি করছে সেটার সবচেয়ে বৈধ সমালোচনাকারী। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভের পরেই তাই এটা পরিষ্কার করেন যে তিনি
বিএনপিতে ফেরার কথা ভাবছেন না, কারণ এরকম একটা চাঁদাবাজ সন্ত্রাসী দলের ভেতরে তিনি ফিরতে চান না। এবং রুমিন ফারহানা নির্বাচনে জয়লাভ করার পর সংসদে শপথ গ্রহণ করতে গিয়ে বলেছেন যে তিনি 2018-র যে সংসদে গিয়েছিলেন, নির্বাচনের পর 2019-এর সংসদে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হওয়ার পরেও সংসদ সদস্য হিসেবে শপথ নেন নাই, কিন্তু রুমিন ফারহানা সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে সেই সংসদে যোগ দিয়েছিলেন এবং সোচ্চার ছিলেন একজন বিরোধী দলীয় নেত্রী হিসেবে। তিনি এবার শপথ নিয়ে বলছেন যে তিনি কোনো পার্থক্য দেখেন না 2018-র নির্বাচনের পরের সংসদ আর এই সংসদে, কারণ এবারেও অন্তত 30% আওয়ামী লীগের সমর্থকেরা ভোটে অংশগ্রহণ করতে পারে নাই। কাজে 2018-র নির্বাচন যেমন বিএনপি অংশগ্রহণ ব্যতীত গঠিত হয়েছিল, ঠিক তেমনি এবারের সংসদও তিনি মনে করছেন যে 30% আওয়ামী লীগের অংশগ্রহণ ব্যতীত গঠিত হয়েছে। কাজেই এদের সমর্থন ছাড়াই যে সংসদে যেতে হচ্ছে এটা মেনে নিতে হবে। এটা সাথে সাথে বাংলাদেশ ভারতের সংবাদ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হয় যে একজন সাবেক বিএনপি নেত্রী বলছেন এবারের নির্বাচনে 30% আওয়ামী লীগ ভোটাররা ভোট দিতেই আসেন নাই। এবং রুমিন ফারহানা 2024-এর আগস্টের পর থেকেও কিন্তু একদিকে যেমন তিনি প্রায়শই টকশোতে বসে আশঙ্কা প্রকাশ করেছেন যে সরকার এরকম খারাপভাবে চললে আওয়ামী লীগ আবার চলে আসার সুযোগ তৈরি হবে, সে কথা যেমন তিনি বলে গেছেন, তেমনি তিনি তার পিতার সঙ্গে শেখ বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্কের কথা বলেছেন। তার পিতার সঙ্গে এমনকি বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের যে হৃদ্যতার সম্পর্ক সেসব কথা বলেছেন। তিনি আওয়ামী লীগের কথা বলেছেন, বঙ্গবন্ধুর কথা বলেছেন। মানে যে সময়টায় কেউ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর কথা সংবাদ মাধ্যমে বলার সাহস করছিল না, তখন অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির মুক্তিযোদ্ধা এমপি তার মতোই রুমিন ফারহানা নিজেকে সেই জায়গায় অধিষ্ঠিত করেছেন। কাজেই অন্যদিকে 2018-তে তিনি যখন সোচ্চার, বা পুরো আওয়ামী লীগ আমলটা জুড়েই তিনি যখন সোচ্চার হয়ে উঠছিলেন আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে, আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে, তখন আবার আওয়ামী লীগের ভেতরেও এই কথা বহুল প্রচারিত ছিল যে বিএনপির অন্য নেতা নেত্রীর মতো রুমিন ফারহানাকে যে কোনো মামলা হামলার সমস্যায় পড়তে হয় না। তার একটা বড় কারণ যে শেখ হাসিনা বঙ্গবন্ধুর সহচর অলি আহাদের কন্যা হিসেবে তাকে অত্যন্ত স্নেহ করেন এবং তার সাহস, তার যে রাজনৈতিক লক্ষ্য এবং রাজনৈতিক অবস্থান, সেটাকে তিনি এক রকমের স্নেহ এবং ভালোবাসার চোখে দেখেন। কাজে এই সব কিছু মিলিয়ে এখন আবার একটা জোর এমন আলাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাজন যেমন তোলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের যখন এমন বেকায়দা দশা এবং রুমিন ফারহানার যখন কোনো দল নাই, আর রুমিন ফারহানা যখন এমন শক্তিশালী নেত্রী যিনি এককভাবে পুরো একটা রক্ষণশীল এলাকার নারী পুরুষ শ্রমজীবী মানুষকে একত্র করে জিতে আসতে পারেন বাংলাদেশের এমপি ইলেকশন, এবং যিনি কিনা বিএনপি তাকে ঘাটাঘাটি করলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করিয়ে ফেলতে পারেন, এমন একজন শক্তিমান নেত্রীর উচিত বা নেত্রীকে এখন আওয়ামী লীগে অংশগ্রহণে, আওয়ামী লীগের নেতা হয়ে উঠতে আহ্বান জানানো যেতে পারে। কিংবা অনেকে এমন কথা লিখছেন যে তিনিই কি হবেন আওয়ামী লীগের পরবর্তী মুখ, যারা ব্যাপকভাবে আওয়ামী লীগের একটা নতুন নেতৃত্ব দরকার, আওয়ামী লীগ নতুন করে গঠিত হওয়া দরকার, দেশের ভেতর আওয়ামী লীগকে কে সংগঠিত করবে, এসব নিয়ে নানা রকম আলাপ করছেন। তারা অনেকে সে আলাপ উস্কে দিতে চাইছেন। অনেকে বলছেন যে রুমিন ফারহানা একাই 100, একাই একটা দল, কিন্তু তিনি কি দল গঠন করবেন? সেই দলে কি সরাইলের আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকেরা তার পাশে থাকবেন? তিনি কি তাদেরকে নিয়ে দল গঠন করবেন? তাহলে সেটা আওয়ামী লীগ নয় কেন? বিএনপির ভেতরে সন্দেহ আছে যে বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের বাইরে বিভিন্ন সংস্থা, যেসব সংস্থা সবসময় নতুন করে দল গঠন করাতে চায়, দলে নতুন নেতৃত্ব আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, নানা রকম কলকাঠি নাড়ে, সেসব সংস্থা আসলে রুমিন ফারহানার মতো